আজ হলো রবিবার আর আজকে আমাদের যাওয়ার ছিল পাশের স্কুল ব্লাইন্ড স্কুলে। তাই ছাত্রছাত্রী ও কিছু শিক্ষক শিক্ষিকা মিলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে এবং সেখানে গিয়ে ব্লাইন্ড স্কুলের এক শিক্ষকের সঙ্গে কথা বললাম। আপনার নাম? আমার নাম আশিক দা। স্যার, আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এখানে 25 বছরে 26 বছর ধরে এখানে শিক্ষকতা করছেন। তো এইখানে যে শিক্ষা ব্যবস্থাটা সেটা একদম আলাদা, আমাদের সাধারণ যেমন স্কুল আছে সেই স্কুল থেকে আলাদা। তো আপনার এই মানে এক্সপিরিয়েন্স কীভাবে তাদের পড়ান? সাধারণ শিক্ষা থেকে আমাদের এই স্কুলের ব্লাইন্ড স্কুলের শিক্ষাটা অনেকটা আলাদা, একটু যদি এক্সপ্লেন করে বোঝান। আমাদের শিক্ষা পদ্ধতিতে যখন বাচ্চা প্রথম ভর্তি হয় তাদেরকে প্রথমে নর্মালি অন্যান্য বাচ্চাদের যেভাবে মুখে মুখে শেখানো হয় সেটা হয়। সেটা তারপরে বিশেষ করে আমাদের ডিফারেন্সটা হচ্ছে লেখা এবং পড়ার পদ্ধতিটা। লেখাটা হচ্ছে ব্রেল পদ্ধতি, যেটাকে আমরা বলি। সেই ব্রেল পদ্ধতিতে পরে আমাদের লেখাগুলো একটু উঁচু উঁচু থাকে। একটা কাগজে যদি কোনো চোখা বা সুই বা পেরেক দিয়ে যদি একটা প্রেশার দেওয়া যায়, যেরকম একটা গুটি টাইপের আসবে, একটু মোটা কাগজে যদি দেওয়া যায় এরকম গুটি টাইপের থাকে আমাদের লেখাগুলো। কিন্তু গুটি এখন একটা গুটি করলেই তো হবে না, সেই জন্য প্রথমে মনে করেন কোনো একটা টিনের বোর্ড ব্যবহার করা হয় বা প্লাস্টিকের বোর্ড, যেগুলো এই উঁচু যে জায়গাটা সেটা সহজে নষ্ট হয় না। তারপরে যখন এটা টিনের বোর্ড বা প্লাস্টিকের বোর্ডে অ্যালফাবেট বোর্ডটা শেখা হয়ে যায়, তারপরে তাদেরকে আস্তে আস্তে বইয়ের মধ্যে নিয়ে আসা হয়। বইয়ের মধ্যে আবার সেই একই জিনিসটাই বইয়ে দেখানো হয়, কেন বইয়ের শেপটা একটু ছোটো আসে, আর এই টিনের বোর্ডে বা প্লাস্টিকের বোর্ডে যেটা থাকে সেটা একটু স্পষ্ট থাকে বেশি, কারণ কাগজের উপরে একটু কম স্পর্শ আসে। সেই স্পর্শ শক্তিতে যখন বইটা লেটারগুলো শেখা হয়ে যায়, তারপরে আস্তে আস্তে তারা বানানের মধ্যে আসি। তো আমাদের পড়ার পদ্ধতিটা হচ্ছে একমাত্র এই হাতের স্পর্শ শক্তির মাধ্যমেই লেখাপড়াটা করতে হয়। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ধরুন এইভাবে ব্রেল পদ্ধতিতে ওরা বর্ণগুলো শিখে গেল, সেই বর্ণগুলোকে মিলিয়ে কিভাবে শব্দ তৈরি করে সেই পদ্ধতিটা যদি একটু আলোচনা করেন খুবই উপকৃত হব। সেটা বর্ণ বলতে যখন বর্ণ অক্ষরটা যখনই শেখা হয়ে গেলো না, তখন তাদের কোনো সমস্যা থাকলো না। তা নর্মাল যে বইগুলো থাকে যেভাবে লাইন বাই লাইন লেখা থাকে, আমাদেরগুলো সেইভাবেই লাইন দেওয়া থাকে এবং গ্যাপটা কতটা থেকে সেটুকুও তাদেরকে অভ্যাস করানো হয়। অটোমেটিক লাইন অনুযায়ী আসে। যেমন আমাদের বইগুলো যে তৈরি হয় সেটার জন্য আলাদা প্রেস আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তো সেখানে লাইন লাইন আসে। আর বাচ্চারা যেটা লিখে সেটাও একটা লাইনের মধ্যেই আসবে, লাইনের বাইরে আসবে না, কারণ এই জন্য আলাদা একটা স্লেট বলে, ইন্টারপয়েন্ট স্লেট বলে একটা আছে, যেটার মধ্যে লাইন লাইন করেই অক্ষরটা আসবে। এই জন্য আলাদা কিছু জিনিস যন্ত্র ব্যবহার করতে হয়। স্যার, আপনি খুব সুন্দর বোঝালেন, কিন্তু আমার প্রশ্ন, ধরুন একজন ছাত্রের সঙ্গে আমি কথা বলেছি, সে বলল সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ভালো লাগে, কিন্তু আমার প্রশ্ন, সে প্রত্যেকটি বইকে বোঝে কী করে যে এটা রাষ্ট্রবিজ্ঞান বা এটা ইতিহাস বা এটা ম্যাথসের বই? তার মধ্যে কি কোনো সিম্বল বা কোনো কিছু দেওয়া আছে? ভাই, সিম্বল বলতে এই যে আমাদের যে অক্ষর আছে না, সেই অক্ষরেই সেটা লেখা থাকবে কি বই, কার লেখা, রাইটারের নাম, বইয়ের নাম, সব কিছুই লেখা থাকবে সে ব্রেলেই। সুতরাং সেটা বুঝতে কোনো সমস্যা নেই। তবে রাষ্ট্রবিজ্ঞান বা ভূগোল যেটা বলেন, হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওরা বইটাকে ফলো করলে হয় না, কেন আমাদের অ্যাভেলেবেল এত ব্রেল বই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তারা কী করে, বইয়ের পাশাপাশি তারা কিন্তু আইপড বা মোবাইলেরও সাহায্য নিয়ে থাকে। যেমন মোবাইলে তারা রেকর্ডিং করে রাখে, কেউ হয়তো রেকর্ডিং করে দিল, কোয়েশ্চেন উত্তরগুলো রেকর্ডিং করে দিল, সেই রেকর্ডিংগুলোও কিন্তু তারা ফলো করে পড়াশোনা করে। স্যার, এর পরের প্রশ্ন, আপনি খুব সুন্দর ব্যাখ্যা করলেন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান তার আলাদা করার পদ্ধতি নেই, কিন্তু তারা বুঝতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন এটা, যে অঙ্কের ক্ষেত্রে তো বর্ণ বা অক্ষরের বিষয়টা চলে গেল, তখন নাম্বার আসলো, তারা কিভাবে নাম্বারগুলোকে আইডেন্টিফাই করে এবং সেই নাম্বারগুলো কিভাবে অ্যাডিশন, ডিভিশন মানে যোগ বিয়োগ এগুলো করে থাকে, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। অঙ্কের ক্ষেত্রে প্রথমে এমনিতে যদি সে ব্রেলে অঙ্ক করে, আমাদের যে স্লেট বা স্টাইলাস আছে যেগুলোকে বলা হয়, যেগুলো যন্ত্রের মাধ্যমে যেগুলো নিজে লেখে, সেক্ষেত্রে সের জন্য আলাদা আলাদা চিহ্ন ব্রেলেই আছে। কিন্তু সাধারণত প্রথমে বাচ্চারা যখন শেখে সেই পদ্ধতিটাই তারা যায় না। প্রথমে তাদের আলাদা একটা বোর্ড আছে, যেটা কী হবে, একটা নেটের মতো ছিদ্র ছিদ্র থাকবে। সেই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু আবার ঘাট করা থাকবে। সেই ঘাটের মধ্যে সীসা বা প্লাস্টিকের একটা গুটি থাকে, লম্বা, হালকা লম্বা, চারকোনা। সেই চারকোনা যে আছে, চারকোনাতে যেমন এরকম যদি একটু অ্যাঙ্গেল করে ঘোরা যায়, মাথায় একটা সিম্বল থাকে, উঁচু চিহ্ন থাকে এবং লম্বা করে দেওয়া থাকে, আর সাইডগুলো পুরোটা ফাঁকা থাকে। তো এই যে গুটির যে
সীসা বা প্লাস্টিকের যে গুটিটা আছে সেটা সেই যে আমি আগেই বললাম নেটের মতো একটা টিনের বোর্ড থাকে এবং সেটা কাঠের বোর্ডের মধ্যে বসানো থাকে, সেখানে এক একটা ফুটোতে সেগুলো বসাতে হয় পাশাপাশি, বা যেগুলো পাশাপাশি, যেমন আমি যদি 12 লিখতে যাই তাহলে 1 আর 2 সে পাশাপাশি ফুটোতে বসবে। এক লেখার ওই গুটিগুলো যে আমরা বসাবো সে যেমন একটা একরকম করে একটু টেরা হয়ে বসবে, 2-এর ক্ষেত্রে সোজা আসলো, এবং উপরে যে মাথাটা আমি আগেই বললাম এক সাইডে একটা দাগ দেওয়া থাকে, মানে উঁচু একটা জিনিস থাকে লম্বা করে, সেটা অটোমেটিক্যালি ঘুরতে থাকে, মুভ করতে থাকে। তো 1-এর ক্ষেত্রে যেমন টেরা হয়ে গেলো, তারপরে 2-এর ক্ষেত্রে সোজা হয়ে গেলো, সোজা হয়ে গেলে কী হবে, গুটিটা সোজাসুজি চলে গেল। আবার 3-এর ক্ষেত্রে আবার সেটা বেঁকে যায়, বেঁকে গেলে সেটাও টেরা আসলো, তার মুখটা যে দেখাবে সেটাও টেরা হলো। 4-এর ক্ষেত্রে আবার সোজা হয়ে গেলো, কিন্তু ওই যে দাগটা আছে দাগটা কিন্তু আগে এদিকে ছিল, এদিকে চলে গেল। এরকমভাবে সেই আলাদা আলাদা ঘুরানোর ব্যবস্থা করা আছে এবং এইভাবে 9 অবধি যায়। 9 অবধি যাওয়ার পরে সেই গুটিটাই অপোজিট সাইডে যে আমি যাকে বললাম লম্বা দাগ থাকে, সেই দাগটা কী করে মাঝখানে চেরা থাকে, সেই চেরা দাগটা দিয়ে কিন্তু আমার শূন্যটা বোঝাতে হয়। একটা তো আমার হয়েই গেল, তাহলে 1-এর পাশে যদি শূন্য বসাতে হয় তাহলে সেক্ষেত্রে ওই যে চেরা যে অংশটা সেটা 2-এর মতোই, 2-এর অপোজিট করে যদি লেখে তাহলে সেটা শূন্যটা আসবে, সেটা হাত দিয়েই সে বুঝতে পারবে এটা 1-এ 0 10, বা 1-এর পাশে 1 যখন বসলে 1-এ 1 11। সেরকম যদি 100 200 300 লিখি সেরকম পাশাপাশি লিখবে, তারপর আবার একটা গ্যাপ যাবে, এবং মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন, এই যে চিহ্নগুলো সেগুলোও কিন্তু এই গুটিগুলো যে আছে এই গুটিগুলোর উপরেই মানে সিম্বল বোঝা। এরপর শিক্ষক মহাশয় দেখাতে শুরু করলেন হাতে কলমে কিভাবে ছাত্রছাত্রীরা এই ব্রেল এর মাধ্যমে, মানে কোনোটা এরকম দাগ, কোনোটা ওরকম দাগ, এরকমই তো ব্যাপারটা, কোনোটা গোল থাকলো বা কিছু, কোনো একটা মানে কালি দিয়ে চিহ্ন দেওয়া থাকে, আলাদা আলাদা ডিফারেন্স থাকে, তাই না? আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, আমাদের ক্ষেত্রে তোমাদের কালি লেখাটা আমাদের। এরপর ছাত্রছাত্রীরা বইটিকে হাতে নিল এবং স্পর্শ করে বুঝলো কি এক ইউনিক পদ্ধতিতে তারা শিক্ষা গ্রহণ করছে। ছাত্রছাত্রী প্রত্যেকের মধ্যে জানার আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছিল, প্রত্যেকেই এক্সাইটেড ছিল এটা জানার জন্য যে তারা কিভাবে শেখে, অন্ধ বাচ্চা বা শিশুরা কিভাবে শিখছে। আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী সেখানে বসে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শুনছিল। এতক্ষণে আমাদের স্কুলের শিক্ষার্থীরা সকলে বুঝে গেছে কিভাবে পড়তে হয় ও লিখতে হয়, কিন্তু তারা এখন শিখবে কিভাবে অন্ধ শিক্ষার্থীরা অঙ্ক সলভ করে এবং তারা অঙ্কের সেই কিটগুলোকে হাতে নিয়ে যাচাই করে দেখতে থাকে। 2-1 শিক্ষার্থী সেই কিট পায়নি, কিন্তু সে এখনও অধীর আগ্রহে বসে রয়েছে তার কখন সময় আসবে সেই কিটটি হাতে রেখে দেখবে এবং শিখবে। সকলেই ছিল অত্যন্ত উৎসুক, জানার কৌতূহল তাদের মধ্যে লক্ষ্য করা গেছিল। আর স্যার তার পাশে একজন প্রিয় শিক্ষার্থীকে দিয়ে বিষয়টি দেখানোর চেষ্টা করলেন। এখানে অনেকগুলো কিট রয়েছে, আর এই কিটগুলি গর্তের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন দিকে যখন বসে সেটা থেকেই এই অঙ্কের যোগ বিয়োগ ভাগ এবং সংখ্যা নির্ণয় করা হয়। এরপর তিনি সুন্দর ব্যাখ্যা করে বোঝালেন কিভাবে ছাত্রছাত্রীরা অঙ্ক শেখে। এইবার আমরা শিখব কিভাবে অন্ধ শিক্ষার্থীরা খাতার মধ্যে লেখে। এরপর যে শিক্ষার্থীটি খাতায় লিখছিল একটি বিশেষ যন্ত্রের দ্বারা সে সেটি পড়ে সকলকে শোনালেন। কম্পিউটার শেখার জন্য সেম, তোমরা যে কিবোর্ড ব্যবহার করো, তোমরা যা ব্যবহার করো সেটা সেম লাগে, কিন্তু আমাদের জজ থাকে, যেটা কিনা আমাদের স্পিকার কিন্তু কম্পিউটারে গেলে সেই জজটা ডাউনলোড করে নিলে আমাদের তখন আমরা যে কী লিখলাম, কী স্পেস করলাম সেটা কিন্তু বলে দেয়। সেটা সেই শুনেই আমাদেরকে কিন্তু কম্পিউটারটাকে চালাতে হয়। ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আমি সবার আগে আপনাদের যারা বাজার লাইব্রেরি থেকে এসে বাচ্চাদেরকে
আমরা বোঝানোর যে সুযোগটা পেলাম এর জন্য আন্তরিক ধন্যবাদ দিই। কারণ আমরা বিশেষ করে আমরা মনে করি যে নর্মাল পার্সন যারা আছে তাদের কিন্তু এটা ধারণাটা আসা দরকার। অপ্রিয় হলেও সত্য কথা, অনেক মিনিস্টাররা একদম। জানে না যে ব্যক্তিরা পড়াশোনা করতে পারে। তোমরা যারা দেখে গেলে অভিজ্ঞতা হলো, একদিন তোমরাই হয়তো কোনো বড় বড় চেয়ারে বসবে, যখন কোনো ভাই বোন যাবে তোমাদের কাছে কোনো দাবি নিয়ে, কোনো সুযোগের কথা বলতে, তখন কিন্তু তাদের তোমরা বিমুখ করো না। তুমি তাদেরকে টেস্ট করে নাও যে হ্যাঁ সত্যি কি দিদিটা কিছু পারে, বা বোনটা কিছু পারে, দাদাটা কিছু পারে, তাকে সুযোগটা দিও। যদি ব্যর্থ হয় অবশ্যই তাকে আমি বলবো না যে তাকে স্যাক্রিফাইস করো বা তাকে কৃপা করো, সেটা নয়। কিন্তু কারো যদি যোগ্যতা থাকে, শুধুমাত্র দেখতে পারে না বলে কাউকে কোনো কাজে তোমরা হেও করো না, ফেলে দিও না। তো আমি আর বেশি কিছু বলবো না। এরপর সকলে আমরা শিক্ষক মহাশয়কে অভিবাদন জানিয়ে স্কুলের অভিমুখে রওনা হলাম। দেখতে দেখতে জায়গা থেকে নেগলেক্ট করা হয়। আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে আপনার যে আন্তরিকতা বা লক্ষ্মী শেখানো, বাচ্চাদের শেখানোর মানসিকতা, সেটা গড়ে উঠেছে। আমি চাইবো আপনাদের স্কুলটা আরও ভালো চলুক, আপনি আরও বড় হয়ে উঠুন, আপনাকে যেন ভগবান আরও দীর্ঘজীবী করে তোলে। আপনি আমার প্রণাম নেবেন। থ্যাংক ইউ স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের অবশেষে ব্লাইন্ড স্কুল থেকে আমরা ফিরে এলাম ফাদার লাভল্যান্ড স্কুলে এবং প্রবেশ করলাম আমরা আমাদের স্কুলের ক্যাম্পাসে। সত্যি আজকের অভিজ্ঞতাটা আমাদের এক নতুন অনুভূতি তৈরি করতে সাহায্য করেছিল। সকলে মনে রাখার মতো ছিল দিনটি।